যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি নিয়েও আমরা আলোচনা করব আজকে। আমাদের সাথে একজন কলার ইতিমধ্যে জয়েন করেছেন, দেখি কে আছেন। হ্যালো, দুঃখিত, কলার মনে হয় ড্রপ করেছেন। তো কলার আবার চেষ্টা করুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো যা বলছিলাম যে আপনারা সবাই আমাদেরকে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভে। তো আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে ইমিগ্রেশন আইনের উপরে, আপনারা সরাসরি স্টুডিওতে কল করতে পারেন। স্টুডিওর নাম্বার পরে স্ক্রিনে আমাদের এখানে শো করবে, আপনারা সেই নাম্বারে সরাসরি আমাদেরকে যোগাযোগ করতে পারেন। তো কলার মনে হয় আবার ফিরে এসেছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমার প্রশ্নটা হলো, যেমন আমার এই যে বাচ্চাটা 10 বছর এখানে আছে, তো আমি ওই যে অ্যাপ্লাই করছি আর কি সিটিজেনশিপের জন্য। জি, অপেক্ষা করতেছি, মনে করেন সিটিজেনশিপ ইয়েটা গ্রান্ট হলো, এরপরে যে ব্রিটিশ পাসপোর্টের জন্য কি আলাদা করতে হবে, এবং আলাদা করতে হলে কিরকম করতে হয়, এবং এটার ফিস বা কি করতে হয় না হয়, এটাই জানার বিষয় আর কি। আশা করি বুঝতে পারছেন। জি 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 জি, ধন্যবাদ কলার। আপনি শুনুন, আপনি বললেন অলরেডি আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনটা অলরেডি গ্রান্টেড হয়েছে। সো এখন পরবর্তী স্টেপ হচ্ছে আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। সেটার জন্য একটা ফর্ম রয়েছে, পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি এটা কালেক্ট করতে পারেন পোস্ট অফিস থেকেও। পোস্ট অফিসে এই ফর্মটি পাওয়া যায়, অথবা আপনি যদি অনলাইনে নিজে করতে চান সেটাও করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার শুধুমাত্র কয়েকটা জিনিস লাগে। তার মধ্যে আপনার এই যে সিটিজেনশিপ সার্টিফিকেটটা পেয়েছেন সেটি, সাথে যাবে আপনার যদি আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটা সাথে যেতে হবে, প্লাস হচ্ছে যে আপনার পাসপোর্টের কপিও যাবে। তো আপনি এখানে ফি আছে একটা 48 পাউন্ড নর্মালি, কিন্তু এটা ওরা যখন রিটার্ন একটা এনভেলপ সহ পাঠানোর জন্য ওরা 54 দশমিক কত পয়সা যেন একটা চার্জ করে। তো আপনি যদি এটা সহ এক্সকিউজ মি অ্যাপ্লাই করেন, তো এখন খুব কম সময় লাগে, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, অনেক সময় 1 সপ্তাহেও চলে আসে পাসপোর্টটা। তো এটা এত কমপ্লিকেশন কিছু নয়। আপনি যদি নিজেও করতে চান সেটাও করতে পারেন, অথবা যদি আপনি কোনো আইনজ্ঞের সহায়তা নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো যা বলছিলাম যে আমরা প্রথমত এই অনুষ্ঠানটিতে আমি আজকে কয়েকটি লিগ্যাল আপডেট নিয়ে কথা বলবো ইমিগ্রেশন আইনের, এবং পরবর্তীতে আমরা কিছু বিষয় নিয়ে, ইমিগ্রেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সাথে আমাদের সাথে একজন গেস্ট রয়েছেন, আমি পরবর্তীতে তাকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। তো আমি প্রথমে দুইটি খুবই ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে একটু কথা বলবো। প্রথমটি হচ্ছে লং রেসিডেন্সির উপরে রিসেন্টলি 30 এপ্রিল 2021 একটা কেসের রায় এসেছে। সেটি আপার ট্রাইব্যুনাল থেকে এসেছে। কেসটির নাম হচ্ছে আসিফ, এবং এটি হচ্ছে 10 বছর যারা এই দেশে রয়েছেন, যাদের লং রেসিডেন্সির উপরে বেস করে যারা ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে চান। অনেকে আছে এই দেশে যারা 2009, 10, 8 এরকম সময়ে যারা ঢুকেছেন, তাদের অনেকের এই দেশের ইমিগ্রেশন আইনের যে অনেক সমস্যা ছিল এক সময়, যে কলেজ বন্ধ হয়ে যেত, একটা গ্যাপ হয়ে যেত, এবং পরবর্তীতে আপনারা হয়তো বিভিন্নভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন পর্যন্ত নিজেকে রেগুলারাইজ করে এসেছেন ইমিগ্রেশন বিষয়ে। কিন্তু দেখা যাচ্ছে যে যখন আপনার আইএলআর অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখন পূর্ববর্তী যে আপনার গ্যাপগুলি রয়েছিল, সেই গ্যাপগুলির কারণে হোম অফিস এখন অনেক সময় কেস রিফিউজ করে দিচ্ছিল। তো 2019 সালে একটা কেস এসেছিল, সেটি হচ্ছে জুনায়েদ আহমেদ কেস, যেটি একটি খুব মাইলস্টোন কেস ছিল, এবং যেটি আসলে যারা 10 বছরের এই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন, তাদের একটা প্রবলেম হচ্ছিল যে ওরা অনেক বিভিন্ন কারণ দেখিয়ে রিফিউজ করে দিচ্ছিল। এবং সেই কারণগুলি আমি যদি একটু বলি, প্রথমত হচ্ছে ওনারা যেখানে ছিল, একটা সময় ছিল যে কারো যদি ভিসা রিফিউজ হয়ে যাওয়ার পরে, বা যার আমাদের এখানে ইমিগ্রেশন আইনের মধ্যে একটা 3C 3D লিভ বলে একটা ব্যাপার আছে। যদি কেউ অ্যাপিলের মাধ্যমে বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউয়ের মাধ্যমে যে সময়টা পার করেছেন, সেই সময়ের পরে যদি নতুন করে কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন, এবং সেটা যদি একটা সময় ছিল 2016 সালের 24শে নভেম্বর,
তার আগে পর্যন্ত ছিল 28 দিনের মধ্যে যদি অ্যাপ্লাই করা হতো, তাহলে ধরে নেওয়া হতো যে পরবর্তী অ্যাপ্লিকেশনটা যদি সাকসেসফুল হয়, ধরে নেওয়া হতো যে এটা অন টাইম অ্যাপ্লিকেশন। এবং সেই ক্ষেত্রে যে ওভারস্টেইংটা ছিল, আসলে এটাকে তো ওভারস্টেইংই বলে, যখন আপনি আপনার ইমিগ্রেশনের যখন একটা লিভ শেষ হয়ে যায় বা 3D 3Cর মাধ্যমে যে লিভটা সেটাও যখন শেষ হয়ে যাবে, তারপরে যে সময়টা আপনি এই দেশে কাটাবেন যখন কোনো অ্যাপ্লিকেশন হয়তো নাই, সেই সময়ে আসলে সময়টাকে ওভারস্টেইংই বলা হয়। তো সেই ওভারস্টেইংটা আসলে হোম অফিস কীভাবে নেবে সেটা একটা বিষয় ছিল। তো জুনায়েদ আহমেদের কেসে 2019 সালে যেটা হয়েছিল, ওখানে বলা হয়েছিল যে যদি যেই সময়টা উনি ওভারস্টেইং করেছেন, সেই ওভারস্টেইং পিরিয়ডটা আসলে 10 বছরের যে লং রেসিডেন্সের যে কন্টিনিউয়াস রেসিডেন্স, সেই সময়ের মধ্যে ওইটা পড়বে না, এটাকে মাইনাস করে দেওয়া হবে। ধরুন আপনি যদি 28 দিনের মধ্যে 25 দিনের মধ্যে একটা সময়ে আপনি অ্যাপ্লিকেশনটা করলেন, তো এই লাস্ট অ্যাপ্লিকেশনের রিফিউজাল থেকে 25 দিন এই সময়টাকে ওরা মাইনাস করে দিত, একদম 10 বছরের টোটাল যে হিসাবটা রয়েছে সেখান থেকে ওই সময়টা বাদ দেওয়া হতো। একজন কলার লাইনে আছেন আমাদের সাথে, দেখি কে আছেন। হ্যালো। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। আমি একটু স্টুডিওতে মাত্র আপনি। জি জি জি, আপনি সরাসরি স্টুডিওতে কথা বলছেন। জি আমি একটা জিনিস জানতাম চাইলাম যে ব্রিটিশ সিটিজেনশিপের ফিস কত হয়? ব্রিটিশ সিটিজেনশিপের ফিস এই মুহূর্তে হচ্ছে আপনার 1200, এক্স্যাক্ট ফিগারটা বলতে পারছি না, বাট 1200-র উপরে হবে। আমি বাংলাদেশ থেকে করতাম আগে, আমার একটা মেয়ের লাগে। আচ্ছা, মেয়ে বয়স কত? বয়স 18 নিচে। 18 নিচে, তাহলে আপনার হবে 1012। 1012? জি জি। আচ্ছা, আমি তো স্টুডিওর থাকি আপনার মাত্রা জি 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 1012। জি জি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। নো প্রবলেম, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকেও কল করার জন্য। তো যেটি বলছিলাম যে আপনাদের যাদের এই ধরনের প্রবলেম হয়েছিল, জুনায়েদ আহমেদের কেসে যেটা হয়েছিল যে ওই সময়টাকে আসলে কাউন্ট করা হচ্ছিল না। তো আমাদের অনেকেই অ্যাপ্লিকেশনটা করছিল জাস্ট 10 বছর পূরণ হওয়ার সাথে সাথেই। তো দেখা যাচ্ছে যে তখন যদি 2টা বা 3টা পূর্ববর্তী গ্যাপ থেকে থাকে, সেখানে যে 10 দিন 20 দিন যেই সময়টাই গ্যাপ ছিল, তো সেই সময়টা ওনারা মাইনাস করে বলতো যে আসলে তোমার 10 বছর হয়নি। তো 10 বছর না হওয়ার কারণে তখন অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যেত, এবং এটা নিয়ে তখন অনেক কেস হয়েছে। তো গত বছরে একটা কেস হয়েছিল, হক নামে একটা কেস, সেখানে একটা ক্লারিফিকেশন এসেছিল। তো এবং এর পূর্ববর্তী আরেকটি কেস ছিল মাসুদ আহমেদ বলে আরেকটা কেস। তো এখানে সবগুলি মিলে একটা কি বলবো যে কনফিউশন তৈরি হয়েছিল সবার মধ্যে যে আসলে কোনটা ঠিক কোনটা বেঠিক। তো এখানে পরবর্তীতে হক নামে যে একটা কেস হয়েছিল কোর্ট অফ আপিল থেকে, সেই কেসটাতে আসলে অনেকখানি পরিষ্কারভাবে বোঝা গিয়েছে যে আসলে হোম অফিসের অবস্থানটা কীরকম হওয়া উচিত। তো যেটি হক কেসে বলা হয়েছিল যে এইখানে আসলে দুই ধরনের আমাদের 276B এবং 276A বলে দুইটা রুল রয়েছে ইমিগ্রেশন রুলসে। তো এই দুইটার আলোকেই আসলে 276Bর আলোকে লং রেসিডেন্সটা অ্যালাউ করা হয়। তো ওখানে এই ওভারস্টেইংয়ের ম্যাটারে কিছু কথা বলা হয়েছিল, এবং জুনায়েদ আহমেদের কেসে এবং হকের কেসে যে তফাৎটা সেটি হচ্ছে জুনায়েদ আহমেদ মাঝখানে গ্যাপটা নিয়ে কথা বলেছিল, এবং পরবর্তীতে মাসুম আহমেদ এবং পরবর্তী যে কেসগুলি রয়েছে সেগুলিতে যখন বলা হয়েছে যে কিছু কিছু ধরনের সিচুয়েশন আছে এরকম যে অনেকে অ্যাপ্লিকেশন একটা করেছেন, হয়তো রিফিউজ হওয়ার পরে আপনি আরেকটা অ্যাপ্লিকেশন করলেন উইদিন দ্য টাইম, যেটা আগে ছিল 28 দিন এখন 14 দিন, সেই সময়ের মধ্যে অ্যাপ্লাই করার পরে আপনি ওয়ান আফটার অ্যানাদার ভ্যারিয়েশন করছেন। যেমন ধরেন কেউ হয়তো FLR ও অ্যাপ্লিকেশন করলেন প্রথমে, তারপরে FLR FP করেছেন, তারপরে হয়তো সেট ও করেছেন, তারপরে ফাইনালি গিয়ে হয়তো সেট LR-এ গিয়েছেন। সো আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে যে তখন একটু কমপ্লিকেশন তৈরি হচ্ছে যে আসলে ওনার যে, কারণ নিয়মটা হচ্ছিল যে আপনার যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন ফাইনাল অ্যাপ্লিকেশনটা, ওই সময় আসলে আপনার ভ্যালিড লিভ থাকা দরকার, অথবা লাস্ট লিভের পরে আপনি 14 দিনের মধ্যে অ্যাপ্লাই করছেন, আপনি পুরোটা বাকি আগের সময়টাতে আপনার ভ্যালিড লিভ ছিল। কিন্তু যেটা দেখা যাচ্ছে যখন আপনি ভেরিয়েশন অ্যাপ্লিকেশনগুলি একের পর এক করে যাচ্ছেন, আপনার কিন্তু কোনো ভ্যালিড লিভ নাই অ্যাকচুয়ালি, এবং আপনি যেহেতু কোনো একটা আগের অ্যাপ্লিকেশনের রিফিউজালের 14 দিন বা 28 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা করেছেন, সো আপনি অ্যাপ্লাইটা করেছেন আসলে একজন ওভারস্টেয়ার হিসেবে।
আমাদের সাথে আরেকজন কলার যুক্ত হয়েছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, জি বলুন। জি ভাই, আমি 10 ইয়ার্স রুটে আমি ভিসা পাইছি। একবার আমার এক্সটেনশন হয়ে গেছে, জি তো আরেকটা এক্সটেনশন হলো নেক্সট ইয়ার আপনার 2022-তে। জি তো আমার তো কার্ডের মধ্যে লেখা আছে নো পাবলিক ফান্ড। জি তো আমার ওয়াইফ আপনার সিআইপি পায়, যেটা ওই ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স। আচ্ছা জি বলুন। এখন দেখতেছি কিছু মানুষ, আমি দেখলাম এই টিভিতেও দেখলাম নাকি ওই যে বাইস্টার নাজির উনি বলতেছেন নাকি ইয়ে উঠানো যায়, ওদের আপনার নো পাবলিক ফান্ড যেটা, এটা উঠানো যায়। জি তো যদি আমি এটা এখনো কি সুযোগ আছে এটা উঠানোর? আর যদি আমি এটা উঠাই তাহলে আমার এই ফিউচারে যখন আমার 10 ইয়ার্স ফিনিশ হবে তখন আমার কোনো সমস্যা হবে কি? আমি যদি আমার ওয়াইফের আমি নো পাবলিক ফান্ড যদি উঠায় ফেলার পরে যদি আমি ওই যে আমার ওয়াইফের কেয়ারারে চলে যাই। ওকে সরি, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কি কোনো বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ হ্যাঁ, আমার একটা মেয়ে আছে আর একটা আমার ওয়াইফের আগের একটা ছেলে আছে। আচ্ছা, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা একটু জানতে পারি? ফাইন্যান্সিয়াল আপাতত তো কোনো কাজে আমি টোটালি নাই। আমি ইয়ার আগে প্রথম লকডাউন আগে ছিলাম, পুরো কাজে ছিলাম, সামান্য আপনার পার্ট টাইম জবে ছিলাম। জি তো পার্ট টাইম জব করতাম, তখন ওই যে মাঝে ফার্লো পাইছি, ফার্লোর পরে ওরা সব বিজনেস ওপেন করতে, একটা ফার্নিচার ছিল, জি। তখন আমার জবটা চলে গেছে, এখন পর্যন্ত আমার কাজ নাই। আচ্ছা, তো আপনি তাহলে বলছেন যে আপনার এই মুহূর্তে কাজ নাই এবং আপনার এটা কি প্যান্ডেমিকের কারণে আপনার কাজটা চলে গেছিল? বা আমি ওই যে ইয়ার পর থাকি, ওই যে যখন আমি প্রথম ভিসাটা পাইলাম, ভিসাটা পাওয়ার পর থেকেই আমার কাজ আসলে আমি একবারে কম কাজ করি না, বেশিরভাগ আমার সময় মানে ওয়াইফে আমার লুক আফটার করতে হয়। আচ্ছা, আপনি একটা জিনিস বললেন যে লুক আফটার করতে হয়, এটা আসলে কেন? আপনার ওয়াইফ কি কোনোভাবে ডিসেবলড? হ্যাঁ, পিআইপি পায়, বলা না, ডিএলএ পায়, ডিসেবিলিটি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে ভাই শুনুন, আমি বলছি, আপনার এখানে একটু দুই ধরনের একটা ইস্যু আছে, আমি সেটা আপনাকে ক্লিয়ার করে বলছি। তবে আপনি অবশ্যই, যদিও আপনি বলছেন অনেক কিছু, বাট আসলে এই ধরনের অ্যাডভাইস সরাসরি দিতে গেলেও একটু প্রবলেম হয়, কারণ হচ্ছে যে কাগজপত্র দেখাটা খুব জরুরি। তো তারপরেও আমি আপনাকে প্রফেশনাল একটা অ্যাডভাইস দিব, আপনি সেটা দরকার হলে আপনার যদি লয়ার থাকে, লয়ারের সাথে একটু ক্রস চেক করে নেবেন অবশ্যই। ধন্যবাদ ভাই। তো আপনার সিচুয়েশনে যেটা হয়েছে যে আপনার যেটা শুনেছেন আপনি রাইট শুনেছেন, যে আপনার যে কন্ডিশনটা দেওয়া আছে আপনার ভিসার, সেটা কন্ডিশনটা হচ্ছে আপনি নো রিকোর্স টু পাবলিক ফান্ড। ইদানিং রিসেন্টলি একটা কেস এসেছে, আমি কেসটার নাম বলি, সেই কেসের আলোকে, এটা হচ্ছে এসটি বলে একটা কেস, এটা ভেরি রিসেন্ট কেস, এটা এই বছরেরই কেস, 2-3 মাস আগের কেস। তো এখানেও সেম জিনিসটা নিয়েই একটা প্রবলেম রেইজ করেছিল। সেটি হচ্ছে যে গভর্নমেন্টের যে পলিসি আছে যে নো রিকোর্স টু পাবলিক ফান্ডের, সেখানে আসলে যদি কোনো বাচ্চা, আমি বাচ্চার কথাটা এই জন্য আপনাকে জিজ্ঞেস করেছিলাম, যে বাচ্চা যদি কোনোভাবে ইনভলভড হয়ে থাকে, বাচ্চার ইন্টারেস্ট এবং সেই বাচ্চার কেয়ার এবং তার ওভারঅল ইন্টারেস্টটাকে যদি আপহেল্ড করতে হয় বা যদি ঠিকঠাক রাখতে হয়, সেক্ষেত্রে আসলে নো রিকোর্স টু পাবলিক ফান্ডটা অনেক সময় আপনার তুলে দিতে হবে। এটা হচ্ছে নতুন কেসের আলোকে যে আমাদের এখন পলিসি। তো সেক্ষেত্রে যেটি হচ্ছে যে আপনার যে সিচুয়েশন বলেন, সেই সিচুয়েশনের উপরে বেস করে এটাকে বলে চেঞ্জ অফ কন্ডিশনের অ্যাপ্লিকেশন। আপনার যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটাকে আপনি চেঞ্জ করে আপনি এখন বলবেন যে আমার আসলে পাবলিক ফান্ড দরকার, বিকজ এখানে প্রথমত আমার ইনকাম এখন ভেরি লো, বিকজ আমার ওয়াইফকে কেয়ার দিতে হয়, পাশাপাশি 2টি বাচ্চা রয়েছে আপনার, এবং সেই কারণেই আপনার পক্ষে আসলে নিজেকে মেনটেন করা বা ফ্যামিলি মেনটেন করা সম্ভব না। অবভিয়াসলি তখন আপনার পাবলিক ফান্ডের রিকোর্স নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তো সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপায়, বলবো যে এটাতে সম্ভব যদি আপনি ভালো মতো অ্যাপ্লিকেশনটা করেন এবং আপনার সিচুয়েশনগুলি ভালো মতো ব্যাখ্যা করেন। কারণ এখানে যেহেতু আপনার বাচ্চা কাচ্চার ইন্টারেস্ট জড়িত, তাদের কেয়ার এবং তাদের দেখভাল, তাদের ঠিকমতো দেখভাল হওয়া, অবশ্য একটা জিনিস জানা হয়নি, যদিও আপনার
অবশ্য আপনি যেহেতু বলেছেন যে আপনি হচ্ছেন 10 ইয়ার্স ডিউটি পেয়েছেন, তো ধরে নিচ্ছি যে আপনার ওয়াইফ হচ্ছেন একজন ব্রিটিশ অথবা সেটেল পারসন, এবং সেই হিসাবে আপনার বাচ্চারাও হয়তো ব্রিটিশ। সো এই কারণে ব্রিটিশ বাচ্চাদের ইন্টারেস্টটাকে আফেল করার জন্য, ধরে রাখার জন্য, ঠিক রাখার জন্য হোম অফিসের পলিসিটা এরকমই হওয়ার কথা এই মুহূর্তে, যেহেতু কেসটা রিসেন্টলি এসেছে। তবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও আপনাকে বলতে পারি যে আমি আগেও এই ধরনের কেস হ্যান্ডেল করেছি, এবং সেক্ষেত্রে চেঞ্জ অফ কন্ডিশনটা আসলে পসিবল, এটা হয়েছিল আমার দু একটা ক্লায়েন্টের ক্ষেত্রে, তো আপনার ক্ষেত্রে সম্ভব। আর আরেকটা জিনিস ছিল এখানে যে প্যান্ডেমিকের সময়েও যেহেতু মানুষের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা একটু নাজুক ছিল গত বেশ কিছুদিন যাবৎ, যদিও এখন প্যান্ডেমিক ইজ হয়ে গেছে, লকডাউন, তো প্যান্ডেমিকের কারণে আসলে অনেক ফ্যামিলির ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা অনেকভাবে প্রভাবিত হয়েছে। তো যার কারণেই গভর্নমেন্ট একটা পলিসি দিয়েছিল যে এই সময়ের মধ্যে কারো যদি এই কন্ডিশন চেঞ্জের কোনো দরকার হয়, তারা তখন অ্যালাউ করার জন্য এক ধরনের একটা পলিসি নিয়েছিল। সেই পলিসিটা এখনও আছে, তবে এটা মনে হয় বেশি দিন থাকবে না। তবে আপনার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি চেঞ্জ অফ কন্ডিশনের জন্য অ্যাপ্লাই করেন, সেটাই আপনার জন্য ভালো হবে। তবে তার আগে আপনি অবশ্যই একজন লয়ারের সাথে কথা বলে অ্যাপ্লিকেশনটা করবেন। ধন্যবাদ আপনাকে কলার। তো আমি যেটা বলছিলাম যে এই ক্ষেত্রে যেটা 10 বছরের ইস্যুটা নিয়ে যে কথা বলছিলাম, সেক্ষেত্রে যেটা দেখা গেছে যে আলটিমেটলি হক কেসে যেটা বলা হয়েছে, এখানে দুই ধরনের ইস্যু ছিল আসলে। প্রথমত হচ্ছে যে আমি যেটা বললাম যে ওভারস্টিংয়ের লাস্ট স্টেজে গিয়ে যেটাকে ধরে নেওয়া হচ্ছে যে এখানে হয়তো লাস্ট অ্যাপ্লিকেশনটা, আইএলআর অ্যাপ্লিকেশনটা আপনি 14 দিনের মধ্যে করেছেন, সেই ক্ষেত্রে ওভারস্টিংটা কোনো আসলে সমস্যা না, যদি আপনার বাই দিস টাইম 10 ইয়ার্স হয়ে যেয়ে থাকে। তো এবং আরেকটা হচ্ছে যে ইন বিটুইন আপনি যে এই 10 বছর আছেন এর মাঝখানে যদি কোনো ধরনের কোনো ওভারস্টিং থাকে, এই দুইটা ইস্যু একসাথে এসেছে। তো একটাকে বলছে ওনারা ওপেন এন্ডিং, আর যেটা হলো একদম লাস্টে, আর একটা হচ্ছে বুক এন্ডিং, যেটা হলো ইন বিটুইন ছিল। আপনার ধরেন আপনি 5 বছরের সময় বা 6 বছরের সময়, 7 বছরের সময়, যে কোনো সময় হয়তো আপনি কোনো কারণে ওভারস্টিং করতে বাধ্য হয়েছেন, আপনি হয়তো অ্যাপ্লিকেশনটা অন টাইমে করতে পারেননি। তো এই দুইটা মিলে এখন যেটা সমস্যাটা হয়েছিল যে জুনায়েদ আহমেদ কেসের কারণে ইন বিটুইন, যেটা বুক এন্ড যেটা বলছিলাম আমি, সেইখানকার যে ওভারস্টিংটার টাইমিংটা ছিল, সেই টাইমিংটা ওনারা মাইনাস করে দিচ্ছিল। যে হয়তো আপনি 20 দিনের মাথায় অ্যাপ্লিকেশনটা করেছিলেন, বা ধরুন আপনি 10 দিনের মাথায় অ্যাপ্লিকেশনটা করেছিলেন, তো সেই 10 দিন, সেই 20 দিন ওনারা মাইনাস করে তখন বলতো যে এটা আসলে 10 ইয়ার্স কন্টিনিউয়াস লিভ হয়নি। কারণ এখানে আরও অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে, যে সেটাতে আমি যাচ্ছি না। যেমন ধরুন ছোট্ট করে একটু বলি, সেটি হচ্ছে যে আপনাদের বলা হচ্ছে যখন আপনি কোনো অ্যাপ্লিকেশন কমপ্লিট, রিফিউজালটা যখন হয়ে গেল ফাইনালি, বা আপনার যদি অ্যাপিল রাইট এক্সস্ট হয়ে গেল, সেখান থেকে আপনি 14 দিন বা 28 দিনের মধ্যে যখন অ্যাপ্লিকেশনটা করলেন, তখন তো আপনি অলরেডি ওভারস্টেয়ার। সো এই কেসটা যতখানি ক্যারি অন করেছে, ধরুন আপনি একটা অ্যাপ্লিকেশন করেছেন, এরপরে সেটা ক্যারি অন করেছে হয়তো আরও 1 বছর, তারপরে আপনি ভিসা পেয়েছেন। তো পূর্ববর্তী কেসগুলোতে যেটা বলা হয়েছিল যে এই আগের আপনার যে অ্যাপ্লিকেশনটা যেখানে শেষ হয়ে গেল, এইদার বাই রিফিউজাল অর বাই অ্যাপিল ডিসমিসাল, তো ওখান থেকে শুরু করে গ্রান্ট পাওয়া পর্যন্ত এই সময়টা আসলে তারা গ্যাপ হিসেবে ধরে নিচ্ছিল, এবং গ্রান্ট পাওয়া পর্যন্ত পরবর্তী অ্যাপ্লিকেশনের তো যার কারণেই ওই সময়টা তখন মাইনাস হয়ে যেত, এবং যার কারণে অনেকের অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতো। বাট আমাদের যে নতুন কেসটা এসেছে, সেই কেসের আলোকে দেখা যাচ্ছে যে মাঝখানের যে গ্যাপগুলি ছিল এবং পরবর্তী যে গ্যাপটার কথা বলা হচ্ছে, সেই সবগুলি গ্যাপের টাইমগুলি কাউন্ট করা হবে। কারণ এই ডিসরিগার্ড করার অর্থ ওরা বলছে না যে টাইমটা ডিসরিগার্ড করতে বলছে, ওরা বলছে যে আনলফুলনেস বা ওভারস্টিংটাকে ডিসরিগার্ড করতে হবে, বাট নট দ্য টাইম। সো এটা একটা খুবই পজিটিভ একটা ডিসিশন আমাদের যারা বিভিন্ন এইভাবে ভুগছেন তাদের জন্য, তো খুবই পজিটিভ ডিসিশন। সো আশা করি আপনাদের এই কেসটার গাইডেন্সটা আপনাদেরকে অনেক হেল্প করবে। দর্শক, আমাদের একটা সময় হচ্ছে বিরতি নেওয়ার, আশা করি আপনারা আমার সাথে আবার জয়েন করবেন বিরতির পরে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও বিরতির পরে। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, বিরতির পরে সবাইকে আবারও স্বাগত ল ইনফোর্সে। আমরা ইমিগ্রেশন আইনের কিছু আপডেট নিয়ে কথা বলছিলাম। আরও কিছু আপডেট রয়েছে, আমি সেই আপডেটগুলিতে পরে যাব। তবে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের একজন অতিথি। উনি গত সুদীর্ঘ প্রায় 20 বছর যাবৎ এদেশে অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন। উনি একজন সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। উনি অত্যন্ত দক্ষতার সাথে এবং তার এই সুদীর্ঘ এক্সপেরিয়েন্স দিয়ে আসলে এখনও আমাদের কমিউনিটির অনেককে বিভিন্নভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমি পরিচয় করে দিতে চাই অ্যাকাউন্টেন্ট গোপাল দাস। দাদা, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। তো আমি গোপালদার কাছে যাব একটা বিষয়ে, সেটি হচ্ছে আমরা এখন তার সাথে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা রুট রয়েছে এই মুহূর্তে, সেটি হচ্ছে যে স্কিল্ড ওয়ার্কার, মাইগ্রেন্ট স্কিল্ড ওয়ার্কার নিয়ে আসার ব্যাপারে। এবং সেক্ষেত্রে হোম অফিসের প্রথম যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে যারা এই ধরনের স্কিল্ড ওয়ার্কার বাইরে থেকে নিয়ে আসতে চান তাদেরকে প্রথমত একটা লাইসেন্স নিতে হবে, স্পন্সর লাইসেন্স। এই স্কিল্ড ওয়ার্কারদেরকে স্পন্সর করতে গেলে তাদের এই লাইসেন্সটা হোম অফিসের কাছে অ্যাপ্লাই করে আগে নিতে হবে। সেই অ্যাপ্লিকেশনের সময় আমরা বেশ কিছু রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছি, যেগুলি যে রিকোয়ারমেন্টগুলি আসলে রিলেট করে অ্যাকাউন্টেন্সির সাথেও, যার কারণে আজকে দাদাকে এখানে ডাকা, যে উনি যদি আমাদেরকে এই ম্যাটারগুলিতে কিছু কিছু হেল্প করতে পারেন, একটু যদি সুন্দর করে ব্যাখ্যা করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি শুরুতেই যাব, সেটি হচ্ছে যে দাদা, আপনি হয়তো জানেন যে স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে গেলে একটা কোম্পানির বেশ কিছু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাড করতে হয়। তার মধ্যে অত্যন্ত জরুরি ইম্পর্টেন্ট হচ্ছে যে, প্রথমত আমি যতদূর জানি একটা হচ্ছে অডিটেড অ্যানুয়াল অ্যাকাউন্টস বলে একটা রিকোয়ারমেন্ট আছে। সেকেন্ডলি হচ্ছে ভিএটি সার্টিফিকেট, দেন আসছে পেইদের একটা কি বলে এটাকে রেফারেন্স এবং অ্যাকাউন্টস রেফারেন্স, এবং পাশাপাশি হয়তো বা সিটি 600 সামথিং কর্পোরেশন ট্যাক্স রিলেটেড সেটি। তো এই বিষয়গুলিতে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাবো যে, ধরুন একটা কোম্পানি এই দেশে এস্টাবলিশড হয়েছে 6 মাস আগে বা 7 মাস আগে, তো তার ক্ষেত্রে কিন্তু এখনও HMRC-তে রেজিস্টার্ড আছে, কিন্তু ভিটি এখনও সে রেজিস্টার্ড হয়নি, তার কোনো অ্যাকাউন্টস এখন পর্যন্ত জমা হয়নি, কারণ বছর এখনও শেষ হয়নি। তো এই ব্যাপারগুলিকে সে তাহলে কীভাবে উপস্থাপন করতে পারে হোম অফিসে, যে সে এই রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করতে পারবে, সেই ব্যাপারটা সে কীভাবে উপস্থাপন করতে পারে? ধন্যবাদ কনকদা, এবং ধন্যবাদ সমস্ত দর্শক মণ্ডলীকে আইএম টিভির। প্রথমে আসি যে লাইসেন্সিংয়ের ব্যাপারে যে সমস্ত ডকুমেন্টের কথা আপনি বলেছেন, কর্পোরেশন ট্যাক্স ফর দ্য কোম্পানি, দেন পিওআই রেজিস্ট্রেশন, যেটা বলা হয় যে যদি এমপ্লয়ি নিতে হয় তাহলে একটা পিওআই রেজিস্ট্রেশন থাকতে হবে। আপনি বলেছেন ভিআইটি, যদি সেই কোম্পানিটা ভিআইটি থ্রেশহোল্ড নিয়ারলি ক্রস করে তখন ভিআইটি রেজিস্ট্রেশন দরকার হয়, আর যদি ক্রস নাও করে ভলেন্টারিলি ভিআইটি রেজিস্ট্রেশনটাকে করতে পারে। তারপরে বলা আছে কোম্পানির সে যেখানে বিজনেসটা করবে সেই বিজনেসে তার রেন্ট এগ্রিমেন্ট অথবা লিজ এগ্রিমেন্ট থাকতে হবে। হ্যাঁ, এবং ওই কোম্পানির নামেই লিজ এগ্রিমেন্ট ও রেন্ট এগ্রিমেন্ট থাকতে হবে। তারপরে তার একটা নমিনেটেড পারসন থাকতে হবে, হ্যাঁ, ওই কোম্পানির যে ডিল করবে। তারপর আসে নতুন, আপনি বলছেন নতুন কোম্পানি, যদি নতুন কোম্পানি যদি হয়ে থাকে, ধরুন আপনি বললেন যে 6 মাস আগে কোম্পানিটা হলো, আমি যদি পাল্টা প্রশ্ন করি, নতুন কোম্পানির তাহলে তার নতুন লোক আনার কেন প্রয়োজন হলো? হ্যাঁ, সেক্ষেত্রে আমি যদি বলি যে একটা কোম্পানি যখন ধরেন এস্টাবলিশ হলো 6 মাস আগে, কিন্তু তার বিজনেসটা ধরে নিন যে যদি নর্মাল অফিসের বিজনেস না হয়, অফিস স্পেশালাইজ কিছু হয়, যদি হসপিটালিটি রিলেটেড হয়, যেমন ধরুন রেস্টুরেন্ট অথবা টেক অ্যাওয়ে, শুরুর দিকে হয়তো যেহেতু হয়তো বিজি কম থাকে, হয়তো কম স্টাফ নিয়ে এসে শুরু করেছে, কিন্তু এখন দেখছে যে আস্তে আস্তে তার স্টাফের প্রয়োজন, কিন্তু স্টাফ আসলে সংকট এই দেশে এখনও। এই ধরনের যারা স্কিল্ড ওয়ার্কার, যারা হয়তো শেফ বা কুক
বা এই লেভেলে যারা আছে তাদের কিন্তু একটা সংকট আছে এখনও, এবং এটা বেশ কিছুদিন ধরেই এই দেশের কারি ইন্ডাস্ট্রি আসলে এটা ভুগছে এই ধরনের সংকটে। সো আমার যেটা মনে হয় যে সেটা অবশ্যই তারা বাইরে থেকে না এনে তো এটা এই অভাবটা পূরণ করতে পারবে না। সেটা অন্য দিক, ঠিক আছে, কিন্তু 6 মাস আগে যে কোম্পানিটা শুরু করলো সেই কোম্পানিটা 6 মাস পরে তার ইনকাম, তার প্রচুর ইনকাম হলো, হ্যাঁ, এবং সে ভিইটি থ্রেশহোল্ড নিয়ারলি ক্রস করলো, তখন সে ভিইটি রেজিস্ট্রেশন করলো, তখন তার একটা ভিইটি সার্টিফিকেট হলো, তার অন্য এমপ্লয়ি আছে তার জন্য সে পিওয়াই রেজিস্ট্রেশন করলো, সেই পিওয়াই রেজিস্ট্রেশন তাকে সাবমিট করতে হবে লাইসেন্সিংয়ের জন্যে, এনাফ ইনকাম হয়ে গেল, কিন্তু তার তো এখনো 1 বছর পূরণ হয়নি, তাই না? তো সেভাবে কিভাবে সে সাবমিট করতে পারে? এখন সে একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট করতে পারে, 6 মাসের জন্য হতে পারে, 9 মাসের জন্য হতে পারে, একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টটা কিভাবে কাজ করে বা এটা অন দ্য বেসিস অফ তার অ্যাকচুয়াল ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস, হ্যাঁ, সাম আদার ইনফরমেশন অলসো, যেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে পরে করা হয়, যে 1 বছর পূর্ণ হলে আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস করবো, অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস মিনস ম্যানেজমেন্ট ইনফরমেশন to serve what is the position of the financial position of the company. ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট দিয়ে করতে পারে, বাট এখানে আরেকটা কথা বলেছেন আপনি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টটা ম্যানেজ করবে কে? এটা কি এটা ইন্টারনাল অ্যাকাউন্টেন্ট প্লাস সার্টিফাইড বাই দ্য এক্সটার্নাল অ্যাকাউন্টেন্ট। এটা কি অ্যাকাউন্টেন্টই করবে, ম্যানেজ করবে? আচ্ছা, জি, বুঝতে পেরেছি। অ্যাকাউন্টেন্ট এটাকে সার্টিফাই করবে অর ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট তৈরি করবে, যে এই ফর দ্য পিরিয়ড দিস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস। তো আমি এখন যেটা বুঝছি যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টই হয়তো সম্ভব, কিন্তু যে রিকোয়ারমেন্টগুলি, বেসিক রিকোয়ারমেন্টগুলি যেগুলি যেমন অ্যানুয়াল অ্যাকাউন্ট দিতে হবে, সো এইটার ম্যাটারে তাহলে অ্যাকাউন্টেন্টের ভূমিকা কী হবে এই ইস্যুতে? অ্যানুয়াল অ্যাকাউন্ট যদি আমি ধরেন যে একটা 7 মাস বয়সে একটা কোম্পানিকেই আমি এখন লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশনের জন্য বলবো, তখন তাহলে সে অ্যানুয়াল অ্যাকাউন্টের ম্যাটারে আসলে কি বলবে? আচ্ছা, এই যে শব্দটা বললেন অ্যানুয়াল অ্যাকাউন্টস, অ্যানুয়াল যদি না হয়, 1 বছর যদি পূর্ণ না হয়, তো সেই অ্যানুয়াল অ্যাকাউন্টস কীভাবে করবে? না, অবশ্যই সেটা বুঝতে পারছি। এক্স্যাক্টলি। সো একটা কোম্পানি যখন 1 বছর আগে অ্যাপ্লাই করবে সেটা এক ভিন্ন, 1 বছর পরে যখন সে অ্যাপ্লাই করবে রেজিস্ট্রেশনের পরে, তখন তারা অ্যানুয়াল অ্যাকাউন্টস করতে পারে। আবার আরেকটা কথা বলেন অডিটেড অ্যাকাউন্টস, না, অডিট করতে হলে একটা থ্রেশহোল্ড থাকে। এখন যে কোম্পানি নতুন শুরু হলো, 6 মাস 7 মাস হতে পারে সে £1 মিলিয়ন পার হয়ে গেছে, 6 মিলিয়ন 7 মিলিয়ন হয়ে গেছে, তখন অডিটেড অ্যাকাউন্টসের প্রয়োজন হয়। যদি কম থাকে তখন অডিটের প্রয়োজন হয় না। সো অডিটেড অ্যান্ড আনঅডিটেড। থ্রেশহোল্ডটা আসলে কত? 5.6 মিলিয়ন। আচ্ছা, হ্যাঁ, এটা আরও বেড়ে গেছে। তো অডিট, এটা ডাজেন্ট ম্যাটার, এটা হোম অফিস এটা বলছে না যে অডিট হতেই হবে, না, আনঅডিটেড অ্যাকাউন্টস হতে পারে, বাট এই রিকোয়ারমেন্টগুলো করতে হবে অ্যানুয়াল অ্যাকাউন্টস, all the certificates, all the registration certificates, and also indemnity insurance, very important. এটা কিন্তু দরকার হবে, ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স। হ্যাঁ, তো আপনি যে অ্যানুয়াল অ্যাকাউন্টসের কথা বললেন, সেক্ষেত্রে কি অ্যাকাউন্টেন্ট কোনোভাবে এমপ্লয়ারকে হেল্প করতে পারে কিনা, যে আমরা একটা চিঠি দিলাম বা এই ধরনের কোনো কিছুর মাধ্যমে কি এটা করা যায়, এই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করা যায়? শুধু চিঠি দিলে হবে না, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট কখন চিঠি দেবে? ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা, ব্যাঙ্ক ট্রানজ্যাকশনস অ্যান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস থাকতে হবে, প্রপার ট্রেডিং যে থাকে, ট্রেডিং হিস্ট্রি থাকতে হবে, হ্যাঁ, এবং ডিউ ডিলিজেন্স করেই সমস্ত কিছু পেপার তৈরি করে, অ্যাকাউন্টস তৈরি করেই তো তার যখন দেখবে যে ইজ ফাইন, ইজ গোয়িং কনসার্ন, অর্থাৎ কোম্পানিটা ভায়াবল, চলছে, ইকোনমিক্যালি সাউন্ড, all the documents are in place, তখনই সে অ্যাকাউন্টেন্ট একটা লেটার দেবে অন দ্য বেসিস অফ অল দ্য ডকুমেন্টসগুলো অ্যাটাচ থাকবে। আচ্ছা, এখন আমি একটা জিনিস আপনার কাছে আরেকটু পরিষ্কার করে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি বললেন যে আপনার কোম্পানির যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন লুকস ভেরি গুড, ধরেন যে হয়তো 100,000 হয়ে গেছে বাই দিস টাইম, 7-8 মাসের মধ্যে 100,000 বা আরও বেশি হয়ে গেছে, তো সেক্ষেত্রে
আপনার অ্যাডভাইসটা কি হবে যে যদি অ্যাপ্লিকেশন করার আগে কি ভিএটি রেজিস্ট্রেশনটা করা দরকার, নাকি এইটাকেও একটা চিঠি দিয়ে বলে দেওয়া যে আমরা করছি, আমরা দেখছি আর একটু লুকআউটে রাখছি? একটা ব্যাপার কি, আপনি বলছেন 100,000 হয়ে গেল, তার মানে 100,000 হয়ে যাওয়ার আগেই, অর্থাৎ 85,000 যে থ্রেশহোল্ড ভিআইটি, তার আগেই আপনাকে ভিআইটি করতে হবে, এবং সেই থ্রেশহোল্ডটা যাওয়ার আগেই আপনাকে অ্যান্টিসিপেট করতে হবে আমি নেক্সট 1 মান্থে আমি সেটা ক্রস করব কি না। যদি মনে করি যে আমার এই 85,000 ক্রস করবে উইদিন 1 মান্থ, উই হ্যাভ টু বাই দ্য ল, উই হ্যাভ টু রেজিস্টার এজ এ ভিআইটি। সো 100,000 যাওয়ার আগেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এখন আরেকটা জিনিস আমি এখানে দেখেছি, সেটি হচ্ছে যে অ্যাকাউন্ট রেফারেন্স। এই জিনিসটা কি, এই ব্যাপারটা কিভাবে, অ্যাকাউন্ট রেফারেন্সটা কিভাবে তৈরি হয়? বা পেই রেফারেন্স একটা আছে, অ্যাকাউন্টস রেফারেন্স একটা আছে, সেটা কি? না, ওখানে অ্যাকাউন্টস অফিস রেফারেন্স যে শব্দটা বললেন, সেটা হলো পিওআই রেফারেন্স। সেটা হলো টেকনিক্যাল ব্যাপার, হ্যাঁ, ওটা দরকার হয় পিওআইতে, যারা এমপ্লয়ি যখন রেজিস্টার করা হয় তখন অলরেডি ওটা ওটা ইস্যু করা হয়। অ্যাকাউন্টস অফিস রেফারেন্স সেটা অন্য ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো এই জিনিসগুলো বুঝলাম। এখন কর্পোরেশন ট্যাক্সের যদি যে রিকোয়ারমেন্ট আছে, আমি বাই দিস টাইম আমি তো আসলে অ্যাকাউন্টসে সাবমিট করিনি, আমি বুঝবো কিভাবে যে আমার কর্পোরেশন ট্যাক্সের ম্যাটার, তখন আমি তাহলে তাদেরকে কি জবাব দেবো এই ম্যাটারে, কর্পোরেশন ট্যাক্সের ম্যাটারে, হোম অফিসকে? নর্মালি একটা কোম্পানি 12 মান্থস ডিউরেশন। কোম্পানি যখন 1 বছর হয়ে যায়, তখন আপনি অ্যাকাউন্টস, ফাইনাল অ্যাকাউন্টস করলেন, কর্পোরেশন ট্যাক্স তৈরি করলেন, সাবমিট করলেন, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন কোম্পানিটা যখন আপনার 1 বছর হয়নি, আপনি অ্যাকাউন্টস কীভাবে করবেন? অ্যাকাউন্ট যদি ফাইনালাইজ না করেন, আপনি কর্পোরেশন ট্যাক্স কীভাবে দেবো? হ্যাঁ, করবেন? সেই কারণে আমি প্রশ্নটা করলাম যে এটার ব্যাখ্যা আমি কীভাবে দেব? যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট আসলে কোনো কি ডকুমেন্ট প্রডিউস করে ফাইনালি? হ্যাঁ, একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস একটা ফরম্যাট আছে, হ্যাঁ, সেই ফরম্যাটেই করা হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসটা। আচ্ছা, অন দি বেসিস অফ রিয়েল ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অফ দ্য কোম্পানি। এক্স্যাক্টলি। ওকে, তাহলে কিন্তু এটাতে হোম অফিস এটাকে গ্রহণ করবে কিনা এটা ডাউট। কেন না করার পিছনে না, কারণ একটা হলো কোম্পানিটা 6 মাস, আপনি বললেন 6 মাস, সে এখনও সে ধরলাম সে ভিইটি রেজিস্টার করে নিল, ভিইটি সাবমিট করছে, ধরলাম সে পিওআই রেজিস্টার্ড হয়ে গেল, সে এমপ্লয়ি আছে তার, হ্যাঁ, ট্যাক্স পে করছে, হ্যাঁ, এনআই পে করছে অন্য স্টাফদের জন্যে। ধরতে পারেন যে ডাইরেক্টর, উনিও কিন্তু এমপ্লয়ি হতে পারেন, উনিও পে করছেন, কিন্তু কোম্পানি যে লাভ করবে কিনা, লস করবে কিনা, এটা কিন্তু আনটিল ইউ ফাইনালাইজ দ্য অ্যাকাউন্টস অ্যাট দ্য ইয়ার এন্ড, আফটার দ্য ইয়ার এন্ড, আপনি জানেন না হ্যাঁ, তো এটাই ইজ ভায়াবল কিনা। আচ্ছা, হ্যাঁ, সেইখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের উপর ভিত্তি করে হয়তো অ্যাকাউন্টেন্ট একটা চিঠি দিতে পারে, উইল বি ভায়াবল অর গোয়িং কনসার্ন। তো সেক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটিটা কতখানি থাকবে? প্রচণ্ড। তো যদি কোনো কারণে এটা ফেল করে, কথা ফিউচার সম্পর্কে তো কেউ বলতে পারে না, অবভিয়াসলি। হ্যাঁ, আজকে কোম্পানিটা ভালো চলছে, হঠাৎ করে কিনি বিজনেস কলাপস করতে পারে, ট্রু, সে কেউ বলতে পারে না। তো তাহলে যেটা হচ্ছে যে আপনারা যারা অ্যাকাউন্টেন্ট হিসাবে এই ধরনের হয়তো স্টার্ট আপ কোম্পানি, যেটাকে ওদের ভাষায় বলছে স্টার্ট আপ কোম্পানির যদি একটা লাইসেন্সের ম্যাটারে যখন আপনারা যদি কোনো সার্টিফিকেশন করেন, এটা তার সর্ট অফ সার্টিফিকেশনই আপনারা যেটা করছেন যে হ্যাঁ এই কোম্পানিটা ভায়াবল, এই কোম্পানিটা প্রসপেক্ট ভেরি গুড, কুড বি মেক ভেরি গুড বিজনেস ইন ফিউ ইয়ার্স অর মেবি ইন এ ইয়ার টাইম। সো সেই ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটিটা সেক্ষেত্রে একজন অ্যাকাউন্টেন্ট হিসাবে কিন্তু মনে হচ্ছে যে অনেক 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 হাই। হ্যাঁ, এবং সেই জন্য আমরা মেবি শব্দটা ইউজ করি সামটাইমস, সার্টেনিটি আমরা ইউজ করি না, গোয়িং কনসার্ন হিসেবে করতে পারি, যে মাইট বি গোয়িং অ্যান্ড শুড মাস্ট বি বলতে পারি না, ফিউচার মেবি এবার বলতে পারি, কারণ যেই জিনিসটা হয়নি সেটা আমি বলতে পারি ইন দ্য ফিউচার হবে, বলতে পারি না। আচ্ছা আচ্ছা, এখানে কোম্পানি রিলেটেড আরেকটা ম্যাটার আমার আপনার কাছে জানার ছিল, সেটি হচ্ছে যে গভর্নমেন্ট সম্ভবত প্যান্ডেমিক চলাকালীন সময়ে গত বছরের শুরুর দিকে নাকি কখন ভিএটিতে একটা রিডাকশন নিয়ে এসেছিল, সেটা আসলে এটা কি সবার জন্য নাকি
নির্দিষ্ট কিছু কোম্পানির জন্য এটা business-এর জন্য? হসপিটালিটি সেক্টরের জন্য করা হয়েছে 5%। 5% করা হয়েছে মানে 5% এই সেপ্টেম্বর 21 পর্যন্ত, আবার 1 অক্টোবর 21 থেকে মার্চ 22 পর্যন্ত 12.5% করা হয়েছে। অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। হ্যাঁ, এটা পাবলিশ ডকুমেন্টস, মেবি চেঞ্জ হতে পারে, বাট এটা করা হয়েছে আর কি হসপিটালিটি সেক্টরের জন্য। আচ্ছা আচ্ছা। তো এমনিতে ইউজুয়ালি তো 19 or 20%। 20%। 20%। ওকে, ধন্যবাদ দাদা, আপনার ধন্যবাদ। তো খুবই পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে এখন। তো আমি যারা নতুন করে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আরেকটু সামারি করতে চাই। সেটি হচ্ছে যে আপনাদের কিছু ম্যান্ডেটরি ডকুমেন্ট বা ম্যান্ডেটরি সাপোর্টিং ডকুমেন্টের অপশন রয়েছে। তার মধ্যে আমরা যেগুলো আলাপ করছিলাম এতক্ষণ, যে একটা অ্যানুয়াল অ্যাকাউন্ট, তারপরে ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স, ভিএটি, পেরোল, ইনকর্পোরেশন ট্যাক্স, দেন আপনার থাকছে লিজ এগ্রিমেন্ট। সো এই যে ডকুমেন্টগুলি রয়েছে নতুন কোম্পানির জন্য, এগুলি প্রডিউস করা হোম অফিসের কাছে বা সাবমিট করা একটু ডিফিকাল্ট, যেটা আমরা আলোচনা করলাম। এবং সেই ক্ষেত্রে উনি যেটি একটু সাজেস্ট করলেন যে একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, একটা এক্সটার্নাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট বলেছেন। তো এক্সটার্নাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে হয়তো আপনার এই জিনিসগুলোর সমাধান সম্ভব, কিন্তু তারপরেও উনি যেটি বলছে যে এখানে কমপ্লিটলি এটা বলা সম্ভব না, গ্যারান্টি দেওয়া সম্ভব না যে এই অ্যাকাউন্টসের উপরে বেস করে হোম অফিস হয়তো স্যাটিসফাইড হতে পারে যে এই রিকমেন্ডগুলি ফুলফিল হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আমার মনে হয় যে আপনারা যারা অ্যাপ্লিকেশনটা করতে চান সেক্ষেত্রে অ্যাকাউন্টেন্টের সাথে ঠিকমতো বসে বোধহয় অ্যাপ্লিকেশন করার আগে এই জিনিসগুলি একটু ঠিকমতো ইয়ে করে নেওয়া দরকার, চেক করে নেওয়া দরকার, যাতে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ না হয়। এবং আপনার যদি অনেক প্ল্যান থাকে, আপনার যদি অ্যাকচুয়ালি যদি আপনার বিজনেসে কোনো ধরনের শর্টেজ থাকে স্টাফের, তো সেটা নিয়ে তখন আপনার নতুনভাবে চিন্তা করতে হবে অবশ্যই। তো একবার যদি জাম্প দিয়ে ফেলেন, জাম্প দেওয়ার পরে যদি দেখেন যে আপনার এদিকে যাওয়া সম্ভব হচ্ছে না, তখন আপনার জন্য অনেক কমপ্লিকেশন তৈরি হবে, সেটা বুঝতে পারছি। তো এখানে আরেকটা জিনিস আমি একটু আপনাদের যারা অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য আরেকটা জিনিস বলতে চাই। সেটি হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন। এখানে যখন আপনি সাবমিট করতে যাবেন ডকুমেন্টস, তখন কিন্তু অনেকগুলি জিনিস ওনারা জানতে চায়। তার মধ্যে হচ্ছে যে আপনি কেন করতে চাচ্ছেন, অবভিয়াসলি যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি কেন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার সেক্টরটা কোনটা, যেই সেক্টর হয়তো সেক্টর বেসিসে গভর্নমেন্টের পলিসি ডিফারেন্ট থাকতে পারে। তারপরে আপনার কিছু জিনিস আছে যেগুলি আপনি যখন কস্ট ইস্যু করতে চান, কয়টা চান, কেন চান, কী কী ধরনের জব ভ্যাকেন্সি রয়েছে আপনাদের এখানে, সেই জবগুলি ডিটেলস তারা জানতে চায়। রেসপন্সিবিলিটি, ডিউটিস, কী পরিমাণ স্যালারি দিতে পারবেন, প্লাস হচ্ছে যে আপনার কোম্পানির হায়ারার্কি একটা অনেক বড় ইস্যু। এই হায়ারার্কিতে কোথায় সিট করে এই যে পজিশনগুলি আপনি বলছেন ভ্যাকেন্ট, সে কোন জায়গায় থাকবে, এবং যদি আপনি কাউকে অলরেডি চুজ করে থাকেন কেন করেছেন, সেগুলোর আরও অনেক ব্যাখ্যা রয়েছে, আমি সময়ের অভাবে আজকে দিতে পারছি না। তো এবং তো সেই ক্ষেত্রে যেটি হচ্ছে যে আপনি যদি কাউকে যদি বিশেষ করে যদি কাউকে যদি আপনি অলরেডি সিলেক্ট করে থাকেন বাইরে থেকে, দেশের বাইরে থেকে, তো কেন আপনি করেছেন, তার স্কিল কী, তার এক্সপিরিয়েন্স কী, এই জিনিসগুলো একটু অবভিয়াসলি উল্লেখ করতে হবে। আর যদি না করে থাকেন এই ভ্যাকেন্সিগুলি আপনার কেন দরকার, ভ্যাকেন্সিগুলিতে কী কারণে আপনার কোম্পানিতে কোন কোন জায়গায় হেল্প হবে, এই ভ্যাকেন্সিগুলি যদি আপনি ফুলফিল করেন এই বাইরের ইমিগ্রেন্টদেরকে দিয়ে, তো সেই ম্যাটারগুলো আপনাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা না করলে কিন্তু হোম অফিসের পক্ষে পজিটিভ ডিসিশন নেওয়াটা খুব এত সহজ হবে না। তো সে কারণে আমি বলবো যে আপনারা যদি নতুন কোম্পানি হয়ে থাকেন, পুরাতন কোম্পানির ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। তাদের অনেক ধরনের কাগজ, যেই কাগজগুলির কথা আমরা ডকুমেন্টগুলির কথা আমরা বলছি, সেগুলি তাদের অলরেডি আছে, হয়তো আপডেটেড লাগবে কিছু কিছু ক্ষেত্রে, আর আদারওয়াইজ তাদের সব ডকুমেন্টগুলি রয়েছে। আর যারা নতুন তাদের জন্য এই ম্যাটারগুলো অবশ্যই একটু চিন্তা করতে হবে যে আপনার প্রথমত আপনি যদি একজন অ্যাকাউন্টেন্টের সাথে বসে আপনার যে রিকোয়ারমেন্টগুলি কীভাবে আপনি ফুলফিল করতে পারেন এবং তার সাথে আপনার সম্ভাবনাটাও একটু যাচাই করে দেখতে পারেন। এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, যদি অ্যাপ্লিকেশন করার সিদ্ধান্ত নিয়েই থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এবং অ্যাপ্লিকেশন করার সময় পরবর্তী যে জিনিসগুলো আমি বললাম যে সেই ব্যাখ্যা করতে হবে, সেই জিনিসগুলি যেন আপনি একজন আইনজীবীর মাধ্যমে ব্যাপারটা করেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। তো আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকের মতো প্রোগ্রাম আমাদের এখানে শেষ করতে হচ্ছে। তো শেষ করার আগে আমি গোপালদাকে একটু অনুরোধ করবো যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন।
দর্শক মণ্ডলী ধন্যবাদ এবং কনকদা আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আশা করি সংক্ষেপে আপনাদের উত্তর দিতে পেরেছি। যদি আর কোনো উত্তর প্রশ্নের সম্মুখীন হন কিংবা আরও কিছু অ্যাডভাইস দরকার হয় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ গোপালদা, আপনাকে আজকে এখানে পেয়ে আমরা ধন্য। আপনার সুন্দর এবং সাবলীল ব্যাখ্যার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে আমাদের হাতে একদমই সময় নেই। আশা করি আপনারা আমরা যেগুলো আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের সহযোগিতা হবে এতে করে। তো আজকের মতো এখানে রাখতে হচ্ছে। আশা করি পরবর্তী প্রোগ্রামে আপনাদের সাথে আবার কথা হবে সেই আশায়। ধন্যবাদ সবাইকে।